গল্পের শুরুতে দেখা যায় একটি বিশাল গ্রহাণু দ্রুত গতিতে একটি বড় স্পেসশিপের দিকে ধেয়ে আসছে। শিপের উন্নত প্রযুক্তি বিপদ বুঝে ডিফেন্স সিস্টেম চালু করে, কিন্তু তবুও ধাক্কাটা এত জোরে হয় যে শিপ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় আর ভেতরে ভীষণ ক্ষতি হয়। তারপর শিপের সেলফ রিপেয়ারিং সিস্টেম ধীরে ধীরে সব ঠিক করতে শুরু করে। এই ধাক্কার কারণে একজন যাত্রীর স্লিপিং পড নষ্ট হয়ে যায়। সেই ঘুমন্ত যাত্রীর নাম জিম প্রেস্টন। 30 বছর ধরে গভীর ঘুমে থাকা জিম ধীরে ধীরে জেগে ওঠে। জেগেই শোনে, স্বাগতম জিম, আমি ইভ। ইভ তাকে জানায় তারা 120 বছরের যাত্রা প্রায় শেষ করে ফেলেছে আর 2 মাস পরই পৌঁছাবে হোমস্টেড গ্রহে। দীর্ঘ ঘুমের কারণে জিমের মাথা ব্যথা করছিল। ইভ তাকে বিশেষ এক তরল পান করায় আর সে ধীরে ধীরে সুস্থ বোধ করতে থাকে। এরপর সে সেই হলে যায় যেখানে যাত্রীদের জেগে ওঠার পর একত্র হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে একজন মানুষও নেই। জিম প্রশ্ন করে, আমি একা কেন? অন্য সবই কোথায়? কিন্তু ইভ কোনো উত্তর দেয় না। জিম চারদিকে খোঁজে বেড়ায়, ডাকে, চিৎকার করে, কিন্তু পুরো শিপ নিস্তব্ধ। সে কন্ট্রোল রুমে যায়, সেখানেও কেউ নেই। ম্যানেজারের কেবিনেও কেউ নেই, সব কিছু খালি। ডেটা চেক করতে করতে জিম অবশেষে যে সত্যটা জানে, শিপ এখন পর্যন্ত মাত্র 30 বছর চলেছে। হোমস্টেডে পৌঁছাতে লাগবে আরো 90 বছর। মানে সে অনেক আগেই জেগে গেছে, বাকি সবাই এখনো ঘুমিয়ে। জিম ভেঙে পড়ে। সে পৃথিবীতে বার্তা পাঠায়, কিন্তু উত্তর আসতে লাগবে 55 বছর। হ্যাঁ, 55 বছর। তাহলে পুরো 55 বছর এই বিশাল জাহাজে সে একাই থাকবে? হঠাৎ দূরে সে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। জিম দৌড়ে যায়, কিন্তু কাছে গিয়েই বোঝে এটি মানুষ নয়, একটি রোবট। রোবটের নাম আর্থার। জিম ক্যাফেটেরিয়ায় যায়, খাবার নেয়, কিন্তু কিছু খাবার শুধুই গোল্ড ক্লাস যাত্রীদের জন্য। সে তা খেতে পারে না। জিম সিদ্ধান্ত নেয় পড ঠিক করে আবার ঘুমিয়ে পড়বে। সে চেষ্টা করে, কিন্তু পড এতটাই নষ্ট ছিল যে সে ভেতরে আটকে যায়। অনেক কষ্টে বাইরে বের হয়। এদিকে শিপে একের পর এক নতুন ত্রুটি দেখা দিতে থাকে। জিম কন্ট্রোল রুমে ঢোকার চেষ্টা করে, প্রথমে হাতুড়ি দিয়ে, তারপর গ্যাস কাটার দিয়ে। জিম অনেক চেষ্টা করেও স্পেসশিপের শক্ত দেওয়াল কাটতে পারল না। দেওয়ালগুলো এত মোটা আর শক্ত ছিল যে কোনোভাবেই কাটা যেত না। হতাশ হয়ে সে বারে গিয়ে মদ খেতে লাগলো। জিম বলল, আমি পুরোপুরি ফেসে গেছি। আমি আর কখনোই সেই জায়গায় পৌঁছাতে পারবো না যেখানে আমার থাকা উচিত ছিল। আর্থার শান্তভাবে বলল, মানুষের এটাই সমস্যা। আমরা ভাবি আমরা ভুল জায়গায় আছি, কিন্তু ভাবি না যেখানে আছি সেখানটাকে কিভাবে ভালোভাবে উপভোগ করা যায়। এই কথা জিমকে গভীরভাবে ভাবালো। সে সিদ্ধান্ত নিল নতুনভাবে জীবন শুরু করবে। শিপের ভেতরের নাচ, খেলা আর নানা কার্যকলাপে নিজেকে ব্যস্ত রাখতে লাগলো। ধীরে ধীরে তার মন ভালো হয়ে গেল। একদিন সে এয়ারলক এলাকায় গিয়ে একটা স্পেস স্যুট পেল। স্যুট পরে বাইরে বেরিয়ে গেল। চারদিকে অসীম মহাকাশ দেখে তার চোখে জল চলে এলো। সেই ছিল প্রথম মানুষ যে এত কাছে থেকে এই বিশাল মহাবিশ্ব দেখল। 1 বছর কেটে গেল, কিন্তু ধীরে ধীরে তার মন আবার খালি হয়ে গেল। চারদিকে সব সুবিধা থাকলেও কথা বলার মতো কেউ ছিল না। একাকিত্ব তাকে ভিতর থেকে খেয়ে নিচ্ছিল। সে এক মুহূর্ত ভেবে ফেলেছিল আত্মহত্যা করবে, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নেয়। সে বুঝল একাকিত্ব মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। ঠিক তখনই সে অরোরা নামে এক মেয়েকে দেখল। তাকে দেখা মাত্রই জিমের মন বদলে গেল। সে অরোরার সম্পর্কে জানতে শুরু করলো। জানতে পারল অরোরা একজন লেখিকা যে নতুন গ্রহ হোমস্টেডে গিয়ে নিজের গল্প লিখতে চায়। জিমের মন এখন পুরোপুরি অরোরার দিকেই টানছিল। সে উঠল, বসলো, খাওয়া দাওয়া সব সময়ই অরোরার কথাই ভাবত। একদিন অরোরার ইন্টারভিউ দেখার সময় জিমের চোখ পড়ল একটা ম্যানুয়ালের ওপর, আর তার মাথায় এলো এক বিপজ্জনক চিন্তা। জিম আর্থারের কাছে গিয়ে বলল, যদি এমন একটা উপায় থাকে যেটা আমার জীবনকে খুব ভালো করে দেবে, কিন্তু সেই উপায়টা ভুল, তাহলে কি সেটা করা উচিত? আর্থার বলল, যদি তুমি অরোরাকে জাগিয়ে দাও তাহলে তোমার জীবন ভালো হবে, কিন্তু ওর জন্য এটা হবে জীবন আর মৃত্যুর মাঝখানের সিদ্ধান্ত। জিম জানতো এটা ভুল, কিন্তু সে আর থামতে পারল না। পরদিন সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অরোরার পডের সামনে গেল। ম্যানুয়াল দেখে চিপসেট খুলল এবং তাতে শর্ট সার্কিট করলো। পড নষ্ট হয়ে গেল। অরোরা যেন কিছু বুঝে ওঠার আগেই জিম সব যন্ত্রপাতি লুকিয়ে। সে দেখল যে সেখানে কেউ নেই। সে এদিক ওদিক তাকাতে লাগলো এবং তখনই তার নজর জিমের ওপর পড়ল। সে জিজ্ঞেস করলো, ক্রু মেম্বারদের তো আমাদের জায়গার 1 মাস আগেই উঠে পড়ার কথা ছিল, কিন্তু আমার তো এখানে কাউকেই চোখে পড়ছে না। সে অরোরাকে হলে নিয়ে গেল, যেখানে সে জানতে পারল যে গ্রহটি থেকে তারা এখনও 90 বছরের দূরত্বে আছে। সবাই তাদের স্লিপিং চেম্বারে ঘুমাচ্ছে, শুধু আমরা দুজনই জেগে আছি। অরোরা বলল যে আমাদের সাহায্যের প্রয়োজন। জিম উত্তর দিল, আমাদের সাহায্য কেউ করতে পারবে না। আমি জেগে আছি 1 বছরেরও বেশি সময় হয়ে গেছে। আমি কন্ট্রোল রুমে ঢোকার চেষ্টা করেছিলাম, কিন্তু ওটা খোলা অসম্ভব। এই পডগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যেগুলো আমাদের জাগাতে তো পারে, কিন্তু আবার ঘুম পাড়াতেও পারে না।
অরোরা খুব ক্লান্ত ছিল, তাই সে ঘুমানোর জন্য নিজের ঘরে চলে গেল। এরপর জিম আর্থারের কাছে এলো, কিন্তু তার মুখে হাসি ছিল না। সে বলল, অরোরা জেগে গেছে। আমি চাই তুমি এই গোপন কথাটা গোপনই রাখো যে আমি তাকে জাগিয়েছি। আর্থার রোবট হওয়ার পাশাপাশি একজন ভদ্রলোকও ছিল। সে কথা দিল যে অরোরাকে সেই বিষয়ে কখনোই জানতে দেবে না। পরের দিন অরোরা সিস্টেমের কাছে তার পট খারাপ হওয়ার অভিযোগ করে এবং সেটা ঠিক করার জন্য সাহায্য চায়। কিন্তু তখনই জিম সেখানে চলে এলো এবং তাকে নিজের সাথে লাঞ্চে যাওয়ার জন্য বলল। এরই মাঝে শিপে আবার যান্ত্রিক গোলযোগ সিস্টেম ফেইলিয়ার দেখা দিতে লাগলো। কোথাও আলো নিভছে জ্বলছে, আবার কোথাও অটোমেটিক দরজাগুলো নিজে থেকেই খুলে যাচ্ছে, কিন্তু কেউ এদিকে খুব একটা পাত্তা দিল না। অরোরা দেখল যে জিম ব্রেকফাস্টে একদম সাধারণ খাবার খাচ্ছে। যখন সে জানতে পারল যে জিম গোল্ড ক্লাসের যাত্রী নয় এবং সে গত 1 বছর ধরেই একই খাবার খেয়ে আসছে, তখন জিমের জন্য তার একটু খারাপ লাগলো। এরপর অরোরা তাকে গোল্ড ক্লাসের ব্রেকফাস্ট এনে দিল। অরোরা ভেবেছিল যে হয়তো ডিসপেন্সারিতে এমন কিছু পাওয়া যাবে যা তাদের গভীর ঘুমে আচ্ছন্ন করতে পারবে, কিন্তু জিম জানালো যে সেখানে এমন কিছুই নেই। শিপের গোডাউনে চাষবাস এবং মেশিনের কিছু স্পেয়ার পার্টস আছে, আর ক্রু মেম্বারের আইডি ছাড়া কন্ট্রোল রুম খোলা সম্ভব নয়। আমি আপ্রাণ চেষ্টা করেছি, সবকিছু করে দেখেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমরা এখানে ফেঁসে গেছি। অরোরার আশা ছিল যে হয়তো সে আবার সব ঠিক করতে পারবে। সে ডিসপেন্সারিতে গেল, কিন্তু সেখানে এমন কিছুই পেল না যা তাকে আবার ঘুম পাড়াতে পারে। হতাশ হয়ে সে কন্ট্রোল রুমে পৌঁছালো এবং হাতুড়ি তুলে দরজা ভাঙার চেষ্টা করতে লাগলো, কিন্তু দরজা একটা আচরণ নড়া না। এখন অরোরাও নিজেও হার মেনে নিয়েছিল। তার মনে হতে লাগলো সে আর কখনোই সেই জায়গায় পৌঁছাতে পারবে না যেখানে সে নতুন জীবনের স্বপ্ন দেখেছিল। নিজের একাকিত্ব কমানোর জন্য অরোরা ডায়েরি লেখা শুরু করে দিল। সেই ডায়েরিতে সে তার স্লিপিং পড নষ্ট হওয়া থেকে শুরু করে জিমের সাথে দেখা হওয়া এবং এই লম্বা সফরের সময় ঘটা ছোট বড় সব ঘটনার কথা লিখত। একদিন সে জিমের ইন্টারভিউ বা সাক্ষাৎকার নেয় এবং জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছ? জিম বলল, পৃথিবীতে যখন কোনো জিনিস ভেঙে যায় তখন মানুষ সেটা ফেলে দেয়, কিন্তু এখানে তেমনটা নয়। আমি একজন ইঞ্জিনিয়ার, আর এই দুনিয়া এখনো তৈরি হচ্ছে। এখানে আমি যেমন চাই ঠিক তেমনভাবেই আমার বাড়ি বানাতে পারি, কোনো নিয়ম ছাড়া, কোনো বাধা ছাড়াই। অরোরা জানালো যে সে রিটার্ন টিকিট নিয়েছিল। হোমস্টেড গ্রহে 1 বছর কাটানোর পর আমাকে পৃথিবীতে ফিরে আসতে হতো। আমি সেখানে গিয়ে একটা বই লিখতাম, এমন একটা বই যা সবাই পড়ত। কিন্তু এখন আমার মনে হয় না যে আমি সেই বইটা কখনো লিখতে পারবো। আমি আমাদেরকে বাঁচানোর আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, আর এখন আমি এই ব্যাপারে ভাবতেও চাই না। সে সবকিছু ভুলে আবার নতুন করে শুরু করতে চেয়েছিল। তাকে এভাবে মনমরা দেখে জিম তাকে ক্লাবে নিয়ে গেল, যেখানে তারা অনেক নাচানাচি করল। সে অরোরাকে আর্থারের সাথে পরিচয় করিয়ে দিল, যাতে তার একাকিত্ব মনে না হয়। এখন তারা দুজন একসাথে বাস্কেটবল খেলত, সিনেমা দেখত, আর প্রতি সন্ধ্যায় নাচত। কিছুদিনের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে গেল এবং অরোরায় আগের চেয়ে অনেক বেশি খুশি থাকতে শুরু করল। এখন তার জিমকে ভালো লাগতে শুরু করেছিল। জিমও তাকে নিজের মনের কথা বলতে চেয়েছিল, কিন্তু ভয় তাকে আটকে দিত যে পাছে কিছু ভুল না হয়ে যায়। একদিন সে জাহাজের ভাঙাচোরা আবর্জনা দিয়ে একটা সুন্দর টাওয়ার বানালো আর অরোরাকে উপহার দিল। সেটা দেখে অরোরা খুব খুশি হলো। সেদিন জিম তাকে তার সাথে ডেটে যাওয়ার জন্য জিজ্ঞেস করল, আর অরোরা হেসে হ্যাঁ বলে দিল। রাতের খাবারের পর তারা দুজন আর্থারের কাছে গেল, যেখানে তারা সামান্য পান করল। এরপর জিম অরোরাকে মহাকাশে নিয়ে গেল। নিজের চারপাশ জুড়ে ছড়িয়ে থাকা মহাকাশ দেখে অরোরায় আবেগপ্রবণ হয়ে পড়ল। তার কাছে এসব কোনো স্বপ্ন সত্যি হওয়ার চেয়েও অনেক বেশি ছিল। কিছুক্ষণ মহাকাশে থাকার পর তারা দুজন আবার জাহাজে ফিরে এলো, যার পর তারা সেই রাতটা একে অপরের সাথে কাটালো। জিম অরোরার সঙ্গ পেয়ে বেশ খুশি ছিল, আর অরোরাও যেন সবকিছু ভুলেই গিয়েছিল। এক সন্ধ্যায় যখন তারা দুজন হলে বসেছিল, তখন স্পেসশিপটি একটি বিশাল লাল তারার খুব কাছ দিয়ে গেল। সেই দৃশ্য দেখে দুজনের মুখ খুশিতে ঝলমল করে উঠল। তাদের কাছে এটা কোনো স্বপ্নের চেয়েও কম ছিল না। অনন্ত ব্রহ্মাণ্ডের এই সৌন্দর্যকে এত কাছ থেকে দেখা তারা এখন প্রথম মানুষ হয়ে গিয়েছিল। অরোরা এইটার সফরে এত কিছু দেখে ফেলেছিল যে যদি সে সব বলতে বসে তাহলে সারা জীবনও কম পড়ে যাবে। জিম এখন অরোরাকে বিয়ে করতে চাইছিল, তাই সে তাকে প্রপোজ করার সিদ্ধান্ত নিল। অরোরার সাথে কথা বলার সময় আর্থার তাকে জানালো যে জিম আপনাকে দেখার জন্য খুব অস্থির ছিলেন। সে মাসের পর মাস ভাবত যে আপনাকে জাগাবে কিনা। এটা তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল, কিন্তু এখন সব ঠিক মনে হচ্ছে। যখন জিম ফিরে এলো, তখন অরোরার মুখের ভাব দেখে সে বুঝে গেল যে সব জেনে গেছে। সে অরোরার সাথে কথা বলার চেষ্টা করল, কিন্তু অরোরা তাকে নিজের থেকে দূরে থাকতে বলল। এই সত্যটা অরোরার কাছে বড় কোনো আঘাতের চেয়েও কম ছিল না। সে ঘরে রাখা একটা টব জানালায় ছুঁড়ে মারল আর ফুপিয়ে কাঁদতে লাগল। এই একটা সত্য রাতারাতি জিমের পুরো পৃথিবী বদলে দিল। অরোরার সাথে যে জীবনের স্বপ্ন সে দেখেছিল তা এখন চুরমার হয়ে গিয়েছিল। সেই দিনের পর থেকে দুজন একে অপরের থেকে দূরে থাকতে লাগল। জিম অনেকবার অরোরার সাথে কথা বলার চেষ্টা করল, কিন্তু সে এতই রেগেছিল যে প্রতিবার তাকে ছেড়ে চলে যেত। এক রাতে যখন জিম নিজের ঘরে ঘুমাচ্ছিল,
তখনই হঠাৎ অরোরা তার ঘরে ঢুকল আর তার উপর হামলা করে দিল। সে জিমকে খুব মারধর করল আর রাগের মাথায় একটা লোহার বাঁশ তুলে তার প্রাণ নেওয়ার চেষ্টা করল। যেই তার নজর জিমের মুখের উপর পড়ল, তার হাত কাঁপতে শুরু করলো, আর ঠিক পরের মুহূর্তেই সে রডটি নিচে ফেলে দিল। নিজের সিদ্ধান্তের জন্য জিমের খুব অনুশোচনা হচ্ছিল। সে অরোরার কাছে ক্ষমা চাইল, কিন্তু অরোরার মন ততক্ষণে ভেঙে গিয়েছিল। একদিকে জিম তাকে হারাতে চাইছিল না, অন্যদিকে অরোরা তার উপর এতটাই রেগেছিল যে সে তার মুখ পর্যন্ত দেখতে চাইছিল না। এখন জাহাজে আর এমন কেউ বেঁচে ছিল না যার সাথে তারা দুজন কথা বলতে পারে, কেবল আর্থার ছাড়া। তাই তারা নিজেদের দিন এমনভাবে ভাগ করে নিল যাতে আর্থারের সাথে দেখা করার সময় একে অপরের মুখ দেখতে না হয়। এক সন্ধ্যায় যখন জিম পথ ঠিক করার কথা ভাবছিল, তখনই হঠাৎ তার ঘরের আলো নিভে গেল এবং স্ক্রিনে যান্ত্রিক গোলযোগ দেখা দিতে লাগলো। শিপের ডায়াগনস্টিক সিস্টেম ফেল করেছিল, যার ফলে জাহাজে একের পর এক সমস্যা বেড়েই চলেছিল। যদিও কিছুক্ষণ পর সিস্টেম নিজেকে মেরামত করে নিল এবং আলো আবার ফিরে এলো। অন্যদিকে আমরা অরোরাকে দেখি, যে পৃথিবীতে থাকা তার বন্ধুদের পুরনো ভিডিও দেখছিল। তার উপলব্ধি হলো যে সে হয়তো কখনোই সুখী ছিল না। সে জীবনে নতুন কিছু করতে চেয়েছিল, কিন্তু পৃথিবীতে তা সম্ভব ছিল না। জিম যদিও তাকে জাগিয়ে ভুল করেছিল, কিন্তু সেই একমাত্র মানুষ ছিল যার সাথে সে এতটা খুশি ছিল। সে নিজের জীবনটা প্রাণ খুলে বাঁচছিল। সে সবকিছু করেছিল যা হয়তো সে একা কখনোই করতে পারত না। এখন তার কাছে শোনানোর মতো অনেক কিছু ছিল, যদিও সে তখনও জিমের ওপর রেগেছিল। পরদিন সকালে যখন তার ঘুম ভাঙল, সে গ্র্যান্ড হলে একটি গাছ জন্মানো অবস্থায় দেখল, যার পাতাগুলো একেবারে আসল ছিল। যখন সে নাস্তার জন্য ক্যাফেটেরিয়ায় পৌঁছালো, হঠাৎ সিস্টেম ফেল হয়ে গেল এবং সব খাবার বাইরে পড়ে গেল। জিমও লিফটের মধ্যে আটকে গিয়েছিল, কিন্তু কোনো মক্রমে সে বাইরে বেরিয়ে এলো। যখন তারা গ্র্যান্ড হলে পৌঁছালো, তাদের নজর পড়ল শিপের টেক চিফ ম্যাথিউ এর উপর। পডে যান্ত্রিক গোলযোগের কারণে তিনি ৩০ বছরের গভীর ঘুম থেকে জেগে উঠেছিলেন। যখন তারা জানতে পারল যে গন্তব্য গ্রহটি তাদের থেকে এখনও ৮৮ বছর দূরে এবং শুধুমাত্র তারা তিনজনেই জেগে আছে, তারা বুঝে গেল যে বড় কোনো গন্ডগোল আছে। এই স্লিপিং পডগুলো কখনো খারাপ হতে পারে না, এর মানে শিপেই কোনো সমস্যা আছে যা এক এক করে এই পডগুলোকে সক্রিয় করে দিচ্ছে। যখন তারা সমস্যার কারণ খুঁজতে কন্ট্রোল রুমে পৌঁছালেন, তারা দেখলেন যে শিপের ডায়াগনস্টিক সিস্টেম পুরোপুরি অকেজো হয়ে গেছে। অর্থাৎ এখন তাদের নিজেদেরই সমস্যা খুঁজে বের করতে হবে। ম্যাথিউ তাদের দুটো স্লেট দিল এবং আলাদা আলাদা স্টেশনে ইনস্টল করতে বলল, যাতে ডেটা সিঙ্ক করে সমস্যার হদিশ পাওয়া যায়। স্লিপিং পড পরীক্ষা করে ম্যাথিউ জানতে পারল যে জিমের পডে লাগানো ঘড়ির চিপটি পুড়ে গিয়েছিল, কিন্তু অরোরার পডের ক্ষেত্রে এমনটা হয়নি। তার পড ইচ্ছাকৃত খারাপ করা হয়েছিল। যখন সে জানতে পারল যে জিম গত 1 বছর ধরে জাহাজে একা ছিল, সে বুঝে গেল যে এসব জিমই করেছে। ডেটা সিঙ্ক করার পর তারা জানতে পারল যে সিস্টেমের সব জায়গায় সমস্যা আছে, কিন্তু কোনো সিস্টেমই পুরোপুরি বন্ধ হয়নি। ম্যাথিউয়ের শরীর ভালো ছিল না, তাই তিনি মেরামতের কাজ পরের দিন করার সিদ্ধান্ত নিলেন। এরপর তিনজনেই বিশ্রাম নিতে নিজ নিজ ঘরে চলে গেল। সেই রাতে অরোরা ঠিকমতো ঘুমাতে পারল না। যখন সে সাঁতার কাটতে পুলের কাছে পৌঁছালো, হঠাৎ সিস্টেম ফেল হয়ে গেল। জাহাজটি বন্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যেই জাহাজের অ্যান্টি গ্র্যাভিটি সিস্টেম চালু হয়ে গেল। পুলের জল ধীরে ধীরে ওপরে উঠে একটি বিশাল জলের বুদবুদে পরিণত হলো এবং অরোরা তার ভেতরে আটকে গেল। সে বাইরে বেরোনোর চেষ্টা করল, কিন্তু একটি ঢেউ তাকে আবার ভেতরে ঠেলে দিল। ওদিকে জিম, যে গভীর ঘুমেছিল, তার চোখ খুলতেই সে দেখল যে সিস্টেম আবার বন্ধ হয়ে গেছে। কিন্তু সে কিছু করার আগেই সিস্টেম নিজেকে রিস্টার্ট করে নিল এবং যেই জাহাজটি পুনরায় চালু হলো, বাতাসে ভাসতে থাকা সমস্ত জল নিচে আছড়ে পড়ল, যার ফলে অরোরার প্রাণ বেঁচে গেল। ডেটা সিঙ্ক করার পর তারা জানতে পারল যে সিস্টেম চিপগুলো জ্বলে যাওয়ার কারণে ফেল হচ্ছে এবং জাহাজের অনেক অংশ প্রয়োজনের চেয়ে বেশি কাজ করছে। অবাক করার বিষয় ছিল যে এই গোলমাল প্রায় 2 বছর আগেই শুরু হয়ে গিয়েছিল। যদি এগুলো শিগগিরই ঠিক না করা হয়, তবে মিশন পুরোপুরি ব্যর্থ হতে পারে এবং তারা চিরকালের জন্য মহাকাশে আটকে যেতে পারে। ম্যাথিউ বলল যে ডায়াগনস্টিক সিস্টেমগুলো ফেল হয়ে গেছে, তাই এখন তাদের নিজেদেরই আসল সমস্যা খুঁজে বের করতে হবে। কিন্তু এতটুকু বলার পরপরই সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। পরীক্ষা করার পর জানা গেল যে তার একটি দুটি নয়, বরং হাজারেরও বেশি রোগ হয়েছে। তার শরীরের কোষগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছিল, যার অর্থ ছিল সে আর বেশি সময় বেঁচে থাকতে পারবে না। আর এসব কিছু তার স্লিপিং পডের গোলমালের কারণেই হয়েছিল। সিস্টেম তাকে কিছু ওষুধ দিয়েছিল যা তাকে কিছুদিন বাঁচিয়ে রাখতে পারত, কিন্তু ম্যাথিউ তা নিতে অস্বীকার করে। সময় খুব কম ছিল, তাই ম্যাথিউ জিমকে তার আইডি দিল এবং বলল সমস্যা খুঁজে বের করে তা ঠিক করা এখন তার দায়িত্ব। এরপরই তার মৃত্যু হল। জিম এবং অরোরা পূর্ণ সম্মানের সাথে তার দেহ মহাকাশে ভাসিয়ে দিল। কিছু সময় পার হতে না হতেই জাহাজের সিস্টেম আবার বিগড়ে গেল এবং পুরো জাহাজ বন্ধ হয়ে গেল। আর্থার যেন পাগল হয়ে গেল। সে নিজের মুখ টেবিলে ঘষতে লাগলো এবং বারে
রাখা গ্লাসগুলো একে একে ভাঙতে শুরু করলো, কিন্তু ঠিক সময়ে জিম তার চিপ বের করে নিল এবং আর্থার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। ডেটা সিঙ্ক করার পর তারা বুঝতে পারল যে আসল সমস্যা পাওয়ার প্ল্যান্টে রয়েছে। যেই দরজা খুলল, জাহাজে তৈরি হওয়া বড় গর্তগুলো দিয়ে অক্সিজেন দ্রুত বেরিয়ে যেতে লাগলো। চাপ এত বেশি ছিল যে জিম এবং অরোরাও সেই গর্তের দিকে টানতে লাগলো, কিন্তু সময় থাকতেই জিম গর্তটি বন্ধ করে দিল, যার ফলে দুজনেরই প্রাণ বেঁচে গেল। তারা দেখল গ্রহাণুর ধাক্কায় জাহাজটি বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জাহাজের নিউক্লিয়ার রিঅ্যাক্টর নিয়ন্ত্রণকারী সিস্টেমও পুরোপুরি নষ্ট হয়ে গেছে। কিন্তু ভালো খবর এই ছিল যে জাহাজের খারাপ অংশগুলো বদলানো সম্ভব ছিল। জিম তৎক্ষণাৎ জ্বলে যাওয়া চিপগুলো বদলে দিল এবং কিছুক্ষণের মধ্যেই জাহাজ আবার চালু হয়ে গেল। কিন্তু তাদের সমস্যা এখনো শেষ হয়নি। তারা দেখল রিঅ্যাক্টরের কারণে জাহাজের তাপমাত্রা ক্রমাগত বেড়েই চলেছে। যদি দ্রুত তাপ বের না করা হয় তবে জাহাজ ব্লাস্ট হয়ে যাবে এবং সবাই মারা যাবে। সিস্টেমগুলো পুরোপুরি অকেজো হয়ে গিয়েছিল, যার অর্থ ছিল কাউকে বাইরে গিয়ে ম্যানুয়ালি সেই দরজাটি খুলতে হবে যাতে তাপ বেরিয়ে যেতে পারে। জিম জানত যে এই কাজটি অত্যন্ত বিপজ্জনক এবং এতে তার প্রাণও যেতে পারে, তাই সে অরোরাকে তার ব্রেসলেটটি দিয়ে দিল যাতে সে ফিরে না এলে অন্তত অরোরা শিপ অ্যাক্সেস করতে পারে। এটি দেখে অরোরার চোখে জল চলে এলো। সে জিনকে বলল, তোমাকে ফিরে আসতেই হবে, আমি তোমাকে ছাড়াই শিপে থাকতে পারবো না। অরোরা যখন ভেতরে ফিরে এলো তখন তাপমাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে লিভার স্পর্শ করলেই তার হাত পুড়ে গেল। সে দ্রুত নিজের শার্ট খুলে লিভারে পেঁচিয়ে নিল যাতে সে সেটি ধরতে পারে, কিন্তু ঠিক তখনই একটি গরম ধাতু টুকরো ছিটকে এসে সোজা তার হাতে গেঁথে গেল। এরই মধ্যে জিম যখন রিঅ্যাক্টর রুমের দরজা খোলার চেষ্টা করল, সে দেখল যে ম্যানুয়ালি অপারেট করার পরেও সিস্টেম সেটিকে খোলা রাখতে পারছে না। এর অর্থ ছিল যতক্ষণ না সমস্ত তাপ বেরিয়ে যাচ্ছে তাকে সেখানেই দাঁড়িয়ে নিজের হাতে দরজাটি ধরে রাখতে হবে। রিঅ্যাক্টরে তাপমাত্রা ক্রমাগত বাড়ছিল এবং শিপটি যে কোনো মুহূর্তে ব্লাস্ট হতে পারত। অরোরা জানত যে রিঅ্যাক্টর অন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যদি সে এটা করে তবে হয়তো সে জিমকে আর কখনো দেখতে পাবে না, কিন্তু এখন সময় খুব কম ছিল। জিম ইশারা করতেই অরোরা সাথে সাথে রিঅ্যাক্টর চালু করে দিল। জিম নিজেকে একটি শিল্ড দিয়ে ঢেকে নিল এবং কয়েক মিনিটের মধ্যেই হিট ভেন্ট দিয়ে আগুন বেরিয়ে গেল এবং রিঅ্যাক্টর ঠান্ডা হয়ে গেল। এরপর শিপটি অটো রিপেয়ার মোডে গিয়ে নিজেকে ঠিক করা শুরু করল এবং কিছুক্ষণের মধ্যেই সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল। জিম বেঁচে তো গিয়েছিল, কিন্তু তার স্যুটে ফুটো হয়ে গিয়েছিল এবং তার সেফটি কেবেলও ছিঁড়ে গিয়েছিল, যার ফলে সে ধীরে ধীরে শিপ থেকে দূরে সরে যেতে লাগলো। জিম অরোরাকে বলল, কাশ আমাদের দেখা 90 বছর পরে হতো, আমি তোমার জন্য একটা বাড়ি বানাতাম এবং তোমার বইও পড়তাম। এ কথা শুনে অরোরা ঘাবড়ে গেল। সে দ্রুত তার স্পেস স্যুট পরল এবং মহাকাশে বেরিয়ে এলো। সে জিমের কাছে পৌঁছানোর চেষ্টা করল, কিন্তু তার কেবেল ছোট পড়ে গেল। সে কাঁদতে লাগলো। তার মনে হলো জিম হয়তো আর নেই, কিন্তু তখনই তার নজর সেই সরু কেবেলটির দিকে গেল যা এখনও জিমের স্যুটের সাথে যুক্ত ছিল। অরোরা সেই কেবেলটি ধরল এবং জিমকে টেনে শিপে ফিরিয়ে আনলো, কিন্তু এতক্ষণ মহাকাশে থাকার কারণে জিমের শরীর পুরোপুরি জমে গিয়েছিল। মেশিনে শোয়ানোর সাথে সাথে মেশিন তাকে স্ক্যান করতে শুরু করলো এবং জানালো যে তার মৃত্যু হয়েছে। সে সাথে সাথে ম্যাথিউর আইডি দিয়ে সিস্টেম অ্যাক্সেস করলো এবং জিমকে জীবিত করার নির্দেশ দিল। এরপর মেশিন জিমের উপর একসাথে অনেকগুলো প্রক্রিয়া প্রয়োগ করলো, কিন্তু কোনো ফল পাওয়া যাচ্ছিল না। অরোরা পুরোপুরি ভেঙে পড়ল এবং ফুঁপিয়ে কাঁদতে লাগলো। কিন্তু তখনই জিম তার চোখ খুলল এবং দেখল অরোরা তার পাশে দাঁড়িয়ে আছে। জিমের জ্ঞান ফিরতেই অরোরার খুশির সীমা রইল না। সে সাথে সাথে জিমকে জড়িয়ে ধরল। অবশেষে সবকিছু আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল। তারা সিস্টেমে থাকা ছোটখাটো ত্রুটিগুলো ঠিক করে ফেলল এবং শিপটি আবারও তার গন্তব্যের দিকে এগিয়ে চলল। জিম জানালো যে অটোডককে মডিফাই করে আরও একটি স্লিপিং চেম্বার তৈরি করা সম্ভব। সে অরোরাকে বলল যে সে চাইলে আবার গভীর ঘুমে যেতে পারে। যখন তার ঘুম ভাঙবে তখন সে একটি নতুন গ্রহে থাকবে। যদি সে চলে যায় তাহলে জিম আবার একা হয়ে যাবে। তাই সে জিমের সাথে থাকার সিদ্ধান্ত নিল। অবশেষে জিম তাকে সেই আংটিটি পরিয়ে দিল যা সে তাকে দেওয়ার জন্য রেখেছিল। এখন আমরা অ্যাভালান শিপটিকে দেখি, যা 88 বছর পর অবশেষে হোমস্টেড গ্রহে পৌঁছে যায়। যখন ক্রু মেম্বারদের চোখ খুলে তখন তারা প্রচুর গাছপালা দেখতে পায় যা জিম এবং অরোরা মিলে লাগিয়েছিল, এবং এরই সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। যদি আপনিও কখনো পৃথিবীর মতো অন্য কোনো গ্রহে যাওয়ার সুযোগ পান, তবে কি আপনি যেতে চাইবেন? আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি এই মুভির এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।